সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে জানালেন ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দামেস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের। পুতিনের কিয়েভকে অনুতপ্ত হতে হবে বললেন রুশ প্রেসিডেন্ট। ন্যাটোর সদস্য পদ নিয়ে আশাবাদী জেলেনস্কি। পানামা খাল দখলে নেয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ আসক্ত দেশ বলে কটাক্ষ করল চীন। এবং ইউরোপীয় ইউনিয়নের কঠোর শ্রম আইনের বিরোধিতা কাতারের। ইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি বাস্তবায়ন হলে নজির সৃষ্টি হবে মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। সিরিয়ায় সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। বিদ্রোহী যোদ্ধারা দেশটির সেনাবাহিনীতে যোগ দেবে বলেও জানান তিনি। এদিকে সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। আর আসাদ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। রোববার রাজধানী দামেস্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দুই নেতা নানা ইস্যুতে বৈঠকও করেন। পরে সংবাদ সম্মেলনে আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন। একই সঙ্গে কুর্দি বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্রসহ সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে শারা আরও বলেন, আগামীতে সেনাবাহিনীতে যোগ দেবে বিদ্রোহী যোদ্ধারা। সংবাদ সম্মেলনে সিরিয়ার উপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়াকে পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এ সময় কুর্দি বিদ্রোহীদের সতর্ক করে বলেন, আগামী সিরিয়াতে ঠাঁই হবে না গোষ্ঠীটির। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সিরিয়ার তরুণ ও যুবকরা নতুন সরকারকে প্রতিহত করবে বলেও মনে করেন তিনি। এর মধ্যেই সিরিয়ায় গেল 14 বছরে আসাদ সরকারের শাসনামলে হওয়া অপরাধের তদন্তে দেশটির নতুন প্রশাসনের সঙ্গে কাজ করছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। তারা কারাগার, গণকবর পরিদর্শন সহ বিভিন্ন তথ্যপত্র খতিয়ে দেখবে। রাহানুল রানা, সময় সংবাদ। শহরে ড্রোন হামলার প্রতিবাদে ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ পাওয়া সম্ভব বলে আশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হামলার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে বলেও জানান পুতিন। এদিকে রুশ সেনাদের হাতে আটক ইউক্রেনের অনেক যুদ্ধবন্দীকে হত্যা করা হচ্ছে বলে খবর প্রকাশ হয়েছে। এক প্রতিবেদনে দাবি করা হয় 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অন্তত 147 যুদ্ধবন্দীকে হত্যা করেছে রুশ বাহিনী। এর মধ্যে চলতি বছরই হত্যা করা হয়েছে 127 জনকে। প্রতিবেদনের তথ্যানুযায়ী চলতি বছরের অক্টোবরে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের 9 বন্দীকে রুশ সেনারা গুলি করে হত্যা করেন। এর মধ্যেই ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ পাওয়া নিয়ে আশার আলো দেখছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার কূটনীতিকদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোর আমন্ত্রণ জানানো ও সদস্য করা হবে রাজনৈতিক সিদ্ধান্ত। মিত্রদের জানা উচিত ইউক্রেন জোটটির জন্য কি করতে পারে বলেও জানান জেলেনস্কি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। পানামা খালের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই খাল ব্যবহারের জন্য পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করে শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন তিনি। ফি না কমালে খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিতে বলেছেন পানামাকে।
ফি না কমালে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল চলে যাবে যুক্তরাষ্ট্রের দখলে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে একথা বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন পানামা খাল ব্যবহারের জন্য অতিরিক্ত ফি নিচ্ছে পানামা। যথাযথভাবে খালটি পরিচালনা করতে না পারলে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতেও বলেন তিনি। পানামা যে ফি নিচ্ছে তা হাস্যকর বলেও কটাক্ষ করেন ট্রাম্প। পানামাকে যুক্তরাষ্ট্র যে উদারতা দেখিয়েছে সেটিও মনে করিয়ে দেন তিনি। বলেন অন্যদের সুবিধার জন্য খালটি পানামাকে দেয়া হয়নি, বরং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্পর্কের স্মারক হিসেবে দেয়া হয়েছিল। পোস্টে পানামা খালে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন এই খাল ব্যবস্থাপনার দায়িত্ব একমাত্র পানামার, চীন বা অন্য কারো নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। খালটি ভুল হাতে পড়তে না দেওয়ার বিষয়েও পানামাকে সতর্ক করেন। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী এই খালটি বাণিজ্যিক মালামাল পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই খাল দিয়ে বৈশ্বিক নৌ পরিবহনের প্রায় ৫% হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে পানামা খাল নির্মাণ করে যুক্তরাষ্ট্র। পরে দুই দেশের যৌথ ব্যবস্থাপনায় খালটি পরিচালিত হতো। ১৯৯৯ সালে খালের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে পানামা। কাকুলি আখতার, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে কাতার। রোববার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে শ্রমিকদের জোর করে কাজ করানো নিয়ে ইইউ এর কঠোর আইনের বিষয়ে প্রশ্ন উঠলে কথা বলেন দেশটির জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। কাতারের এই হুমকি বাস্তবায়ন হলে তা জ্বালানি সরবরাহকারী দেশগুলোর জন্য একটি নজির সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউরোপীয় ইউনিয়নের কঠোর শ্রম আইনের বিরুদ্ধে এবার দৃঢ় গলায় অসন্তোষ ব্যক্ত করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। রোববার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন তিনি। বলেন শ্রমিকদের জোর করে কাজ করানো ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় প্রণীত নতুন আইন প্রয়োগ করা হলে এমন পদক্ষেপ নেবে দেশটি। চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাশ হয়। এই আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫%। তবে এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে দেশটির জ্বালানির ৫% জরিমানা দেয়া মানে কাতারের রাজস্ব থেকে ৫% চলে যাওয়া, আর এত বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে ইইউ এর উচিত এই আইনটি পর্যালোচনা করা। বিশ্বের শীর্ষস্থানীয় তরল গ্যাস রপ্তানিকারক দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে কাতার। এ অবস্থায় কাতার যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তবে বিপাকে পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এছাড়া অন্যান্য জ্বালানি রপ্তানিকারী দেশগুলোর জন্যও এটি নজির হয়ে থাকবে, যা ইইউ এর আরোপিত আইনকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাইপলাইন লিকেজের কারণে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের মুখে পেরুর উত্তরাঞ্চলীয় উপকূলের জীববৈচিত্র্য। এতে অন্তত 4টি সৈকত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ না নিলে দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি স্থানীয় প্রশাসনের। গত এক সপ্তাহ ধরে ভয়াবহ দূষণের কবলে পেরুর সমুদ্র সৈকত। প্রতিদিনই সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে অপরিশোধিত জ্বালানি তেল। মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির উত্তরাঞ্চলের শহর লোবিটাসের সমুদ্র সৈকত। দূষণের কারণে হুমকির মুখে পড়েছে অঞ্চলটির আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন ও মৎস্যশিল্প। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান লোবিটাসের মেয়র রিকার্দো ব্যানকায়ন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পেরুর পরিবেশ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত 4টি সৈকত পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। পরিবেশের বাস্তুতান্ত্রিক ভারসাম্য, অর্থনৈতিক কার্যক্রম এবং মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে জানান তিনি। আমরা ক্ষুব্ধ। এটি আমাদের জীববৈচিত্র্য, অর্থনীতি এবং জীবনমানকে ক্ষতিগ্রস্ত করেছে। এক বিবৃতিতে দুর্ঘটনা মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ নিতে দায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। তবে তেল অপসারণে দীর্ঘ সময় লেগে যেতে পারে জানিয়ে পরিবেশবিদরা জানান দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে এই দুর্ঘটনা। পেরুর সৈকতে তেল ছড়িয়ে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 2022 সালের 15 জানুয়ারি স্প্যানিশ কোম্পানি রেপসলের পাইপলাইন লিকেজের ঘটনায় 6000 ব্যারেলের বেশি তেল
ছড়িয়ে পড়ে সমুদ্রে। এবারের তেল ছড়িয়ে পড়ার পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। বরফের চাদরে ঢেকে গেছে গোটা নিউ ইয়র্ক শহর। কিছু কিছু এলাকায় প্রায় 3 থেকে 4 ইঞ্চি বরফ জমে গেছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানায় 2021 সালের পর এই প্রথম এমন তুষারপাত দেখল শহরটি। চালকদের সাবধানে গাড়ি চালানোর নির্দেশনা জারি করা হয়েছে। শহরটির বাসিন্দারা বরফে ঢাকা শহরে বড়দিন উদযাপনের প্রত্যাশা করছেন, তবে আবহাওয়াবিদরা জানান এমন সম্ভাবনা খুবই কম। আগামী কয়েকদিন বৃষ্টি আর রোদের তাপে বরফ গলে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। বড়দিন সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় রঙিন দক্ষিণ কোরিয়া। ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ তো আছেই। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক ভালোবাসা ও সুখ শান্তি, এমন প্রত্যাশা সকলের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। আর কয়েকদিন পরেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এরপর 2025 সালকে বরণের পালা, উদযাপনের ক্ষণগণনায় বিশ্ববাসী। বড়দিন উপলক্ষে জলমলে আলোকসজ্জা, বাহারি ক্রিসমাস ট্রি সহ নানা আয়োজনে সেজেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। উৎসবকে আরও রাঙাতে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেছে দেশটি। ঝলমলে আলোয় সেজেছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিপণী বিতান ও বাসাবাড়ি। বড়দিনকে ঘিরে আলোকসজ্জা দেখতে ভিড় করছেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী সহ বিভিন্ন দেশের পর্যটকরা। শহরের কেন্দ্রস্থলে বানানো হয়েছে থিম পার্ক। শিশুদের জন্য বিভিন্ন রাইড উপভোগের ব্যবস্থা করা হয়েছে। শিশু কিশোরদের পাশাপাশি উৎসবে মেতেছেন তরুণ তরুণীরাও। প্রিয় মুহূর্ত মুঠোফোনে ফ্রেমবন্দি করছেন অনেকেই। বড়দিন ঘিরে দোকানগুলোতে বিভিন্ন পণ্য মূল্য ছাড়ে চলছে কেনাকাটার ধুম। উপহার আদান প্রদান, পারিবারিক অনুষ্ঠান, বড়দিনের কার্ড বিনিময় সহ নানা আয়োজনে মেতে উঠেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কাতারে হয়ে গেল পঞ্চমবারের মতো হট এয়ার বেলুন উৎসব। সারা বিশ্ব থেকে আনা 7টি বেলুন ওড়ানো হয় এবারের আয়োজনে। আকাশ জুড়ে রং বেরঙের হট এয়ার বেলুন উড়ে বেড়ানোর চমৎকার এই দৃশ্যটি কাতারের মেসাইদ শহরের। উপলক্ষ বিশেষ একটি উৎসবকে ঘিরে। বাৎসরিক এই উৎসবটিতে আকাশে ওড়ানো হয় নানা রং ও আকারের বিশেষ এই বেলুন। উৎসব উপলক্ষে সারা বিশ্ব থেকে আনা হয় বৈচিত্র্যময় সব বেলুন। এবার পঞ্চমবারের মতো মেসাইদে এই উৎসবটি পালিত হলো। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া এই আয়োজন চলে স্থানীয় সময় শনিবার পর্যন্ত। এবারের আয়োজনে সারা বিশ্ব থেকে আনা হয় 7টি বেলুন। চমৎকার এসব বেলুনের প্রদর্শনী উপভোগ করেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও। Balloons for me are very exciting. They're a fantastic way to see the world. It's a different form of aviation. It's a very good way of interacting with the local community and getting to meet new people, because with a balloon you never know where you're going to land. কাতারে আয়োজিত এই উৎসবটির পরিধি প্রতি বছরই বাড়ছে। আগের চেয়ে বৈচিত্র্য এসেছে বেলুনের ধরনেও। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। হাইব্রিড মডেলের পাশাপাশি এবার চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিউট্রাল ভেন্যু। কলম্বো নয়, ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্মতি জানানোর পর দূর হয়ে যায় অনিশ্চয়তা। তবে একটি সিদ্ধান্ত বাকি ছিল, তা হলো টুর্নামেন্টের নিউট্রালাইজড ভেন্যু হবে কোথায়। যদিও আনুষ্ঠানিক না হলেও শুরু থেকে আলোচনায় ছিল সংযুক্ত আরব আমিরাতের নাম। সবকিছুই যখন মোটামুটি ঠিক, তখন হঠাৎই বাগড়া বাজায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করে এসএলসি। এ নিয়ে বিভিন্ন মহলে দেন দরবারও শুরু করে তারা। এর আগে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের অভিজ্ঞতা আছে লঙ্কান ক্রিকেটের। এসএলসির অহেতুক আগমন ভালো চোখে নেয়নি পিসিবি। সভাপতি মহসিন নাকভি শনিবার আলোচনায় বসেন এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ক্রিকেট সুপার ক্লাসিকো, ভারত পাকিস্তান ম্যাচ সহ।
ভারতীয় গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করলেও অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে এবং দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সেই পিসিবি কর্তা। নিউট্রালাইজড ভেন্যু চূড়ান্ত হলেও এখনও অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ ঠিক করতে পারেনি পিসিবি। জানা গেছে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই টুর্নামেন্ট। এর আগে 1 মার্চ ভারত পাকিস্তানের ম্যাচের সূচি নির্ধারণ করা থাকলেও বিভিন্ন মাধ্যমে খবর এই ম্যাচ এগিয়ে অনুষ্ঠিত হতে পারে 23 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জল খোলা হলেও পিসিবি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নেয়ায় কেটে যায় সংকট। তবে ভবিষ্যতের জন্য সমস্যা আরও বেড়েছে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের শর্ত আগামী 4 বছর ভারতের সব বৈশ্বিক টুর্নামেন্টও হতে হবে এই মডেলে, যা অবশ্য মেনে নিয়েছে আইসিসিও। এস.এম. ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে জানালেন ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দামেস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের। হুমকি পুতিনের, কিয়েভকে অনুতপ্ত হতে হবে বললেন রুশ প্রেসিডেন্ট। ন্যাটোর সদস্য পদ নিয়ে আশাবাদী জেলেনস্কি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।